মোহাম্মদ ইউনূসের প্রস্থানটি কোন প্রক্রিয়ায় হবে? বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রেক্ষাপট প্রস্তুত। সেই জায়গা থেকে সামরিক বাহিনীর উপরেই নির্দেশটা আসবে বা চাপটা আসবে এবং একটা গোপন নির্দেশ দেবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদকে, রিজাইন দিন, আপনারা পদত্যাগ করুন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্র সংস্কারের, তাই না? তো তারা রাষ্ট্র সংস্কার তো দূরের কথা, যা করতেছে তাতে রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে বা বিএনপির কর্মীদের হাতে। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো হবে। যদি মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগেই বিদায় নেন বা নির্বাচন না করতে পারেন, তাহলে মোহাম্মদ ইউনূস কিভাবে যাবেন? এখন তো ক্ষমতায় আছেন, এই ক্ষমতা থেকে চলে যাবেন কিভাবে? অনেকে বলেন যে আবার কি একটা গণ অভ্যুত্থান হবে, গণ আন্দোলন হবে। এক কথায় তাদের প্রশ্নের উত্তর দেব যে সেই স্টেজটি পেরিয়ে এসেছে। এখন আর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের প্রয়োজন নেই। গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু রচিত হয়ে আছে। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ মাঠে নামবার অবস্থায় চলে এসে। অন্যদিকে প্রশাসন সংক্ষুব্ধ, দুর্দান্ত সংক্ষুব্ধ, কল্পনাতীত। পুলিশ সংক্ষুব্ধ, সামরিক বাহিনীর একটি অংশ সংক্ষুব্ধ যে এটি কি চেয়েছিলাম আমরা, সবাই বলছে এটি কি চেয়েছিলাম। তো কাজেই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা, প্রশাসন সবাই মিলে সেই স্টেজটা আমি খানিক আগে যেটি বললাম শেষ হয়ে এসছে। এখন মোহাম্মদ ইউনূসের প্রস্থানটি হবে যেভাবে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রেক্ষাপট প্রস্তুত যে মোহাম্মদ ইউনূসকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মানুষ রীতিমতো দোয়া পড়ছে যে আল্লাহ তুমি রক্ষা করো, ইউনূসের হাত থেকে রক্ষা করো। এই জায়গায় প্রস্তুত হয়ে গেছে, একই সাথে বিশ্বও প্রস্তুত। আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার কদিন পরে, এক সপ্তাহের কম সময়ে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। এটি একটি প্রেক্ষাপট। এছাড়া চারপাশের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। ভারত এবং অন্যান্য দেশ, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সব প্রস্তুত। এই সব যখন প্রস্তুত, তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনী, যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রক, হত্যাকর্তা, সেই জায়গা থেকে সামরিক বাহিনীর উপরেই নির্দেশটা আসবে বা চাপটা আসবে যে এই যে তোমরা যে একটি সরকার গঠন করে দিয়েছ বা সেনাপ্রধান তুমি যে সরকারটি গঠন করে দিয়েছ, এটিকে বিদায় করতে হবে। তখন সামরিক বাহিনীর সঙ্গে কথাগুলো এমনই হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে চাই, বাংলাদেশ এইভাবে স্থিতিশীলতা আনয়ন করতে চাই এই জায়গা থেকে। তখন স্বাভাবিকভাবে সামরিক বাহিনীও চিন্তা করবে যে বাংলাদেশ স্থিতিশীল দরকার। কারণ সামরিক বাহিনী যত কিছুই হোক না কেন, সামরিক বাহিনী হচ্ছে শেষ ভরসা। আর এই ধরনের দেশে, এই সংঘাতপূর্ণ দেশে আরও বেশি শেষ ভরসা। এখনো পর্যন্ত এই ইউনূস সরকার টিকে আছে বা ইত্যাদি, গণ আন্দোলন হচ্ছে না, গণ অভ্যুত্থান হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না। শুধুমাত্র মানুষ ভাবছে যে ইউনূসের পেছনে সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী আছে, সেনাপ্রধান আছে। এই জন্যই মানুষ রাস্তায় নামছে না। না হলে আরও 3-4 মাস আগেই ইউনূস সরকার গঠনের 2-3 মাসের মধ্যেই আরেকটা বিপ্লব হয়ে যেত। হচ্ছে না শুধুমাত্র সেনাবাহিনীর কারণে। তো সেনাবাহিনীর কাছে এই নির্দেশ বলি বা পরামর্শ বলি, কারণ আমাদের সারা বিশ্বকে নিয়ে চলতে হয়। আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে দরজা বন্ধ করে দেশ শাসন করা যায় না। সেই জায়গায় সামরিক বাহিনীও সারা বিশ্বের সাথে নির্ভরশীল, নানাভাবে জাতিসংঘের উপরে নির্ভরশীল, অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই নির্দেশটি আসবে এবং সেনাবাহিনী সেই ব্যবস্থাটি নেবে এবং একটা গোপন নির্দেশ দেবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদকে। প্রকাশ্যে নাও হতে পারে, আবার হতেও পারে যে রিজাইন দিন, আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে চলে যান। এবং ওই নির্দেশনা পেয়ে ইউনূসের 1 ঘন্টা আর থাকবার ক্ষমতা থাকবে না। এবং সমন্বয় বলুন আর এটা বলুন সেটা বলুন, আন্দোলন করেছে, বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, এগুলো সব কিচ্ছু না, এগুলো কিছুই না। সেনাবাহিনী যদি, ওই যে আমি বারবার বলি, এর আগের ভিডিওতেও বলেছি, একাধিক ভিডিওতে বলেছি, যে 5 আগস্ট যদি সেনাবাহিনী এই প্রক্রিয়াটার সাথে যুক্ত না থাকতো, সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট ঢাকা শহরে একটা পাখি ঢুকতো না। কিন্তু সেনাবাহিনী শেষ দিকে গিয়ে ভেবেছে, বা যে কোনো কারণে যেভাবেই হোক পরিস্থিতি একটা ক্রিয়েট হয়েছে যে না, আওয়ামী লীগ সরকার থাকবে না, শেখ হাসিনা সরকার থাকবে না, এরা ঢুকতে চাইছে, ঢুকুক, এদের আশা আকাঙ্ক্ষায় বাস্তবায়ন হোক। তখনকার প্রেক্ষাপটটি কিন্তু এমন ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন রূপ। এই যে গতকালকে আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছেন যে ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক
এখন পর্যন্ত কিন্তু কোনো সংকট দেখা দেয়নি, সম্পর্ক সুসম্পর্কই রয়েছে। তাদের সাথে যে বিনিময় বিভিন্ন, যেমন ভারতীয় সেনাপ্রধান জনাব দ্বিবেদী বলেছেন যে এনডিসি কোর্স করতে এসে ভারতের সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতির মধ্যে এসছে। শুধুমাত্র সামরিক যে যৌথ মহড়াটি বন্ধ আছে, তাছাড়া দু দেশের মধ্যে যে বিনিময়, বিভিন্ন বিনিময়, সেগুলো কিন্তু অব্যাহত আছে। সেই জায়গায় আমাদের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীরও সুসম্পর্ক আছে, না থাকবার কোনো কারণ নেই। তো যেটি বলছিলাম, যে আলাপটি দিয়ে শুরু করেছি, যে মোহাম্মদ ইউনূসের পতনটা ঘটবে একদম নীরব। হঠাৎ করে একদিন শুনবেন যে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদ রিজাইন দিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গত 6 মাসে দেশের যে ক্ষতি করলো এই উপদেষ্টা পরিষদ সমন্বয়কদের নিয়ে, এদের বিচারটি হবে কিনা, কিংবা এদেরকে সেফ এক্সিট দেওয়া হবে কিনা। সেফ এক্সিটের একটা প্রশ্ন এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের কাছে প্রস্তাব, সেটি নিয়ে নানা কথা আছে। কিন্তু আমি এখন পর্যন্ত সন্দিহান যে ইউনূস সেফ এক্সিট পাবে কিনা, প্যারিসে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা, কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যরাও নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা, কারণ তাদের হাত দিয়ে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনা ঘটে গেছে। তো সেই জায়গায় সেটি কি হবে বলা কঠিন। তো ইউনূস সরকারের বিদায়টি হবে, পতনটি হবে অত্যন্ত কোনো রকম আন্দোলন সংগ্রাম না, নীরবে হঠাৎ একদিন শুনবেন যে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যাচ্ছেন এবং আরেকটি সরকার গঠনের আয়োজন হবে। এবং সেটি প্রত্যাশা করছি, আমি একাধিক বক্তব্যে বলেছি, যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি ছিল সেই সরকারটি, এবং সেই সরকারটি সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্র সংস্কারের, তাই না? তো তারা রাষ্ট্র সংস্কার তো দূরের কথা, যা করতেছে তাতে রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিগত বিভিন্ন সময় নির্বাচিত সরকারের এমপি মন্ত্রীরা যেমন একটা হায়েনা হয়ে উঠতো, লুটপাট করতো, দুর্নীতি করতো, বিদেশে পাচার করতো, সেই স্থানে এখন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উপদেষ্টা বসেছে। এরাও একটা লুটেরায় পরিণত হয়েছে, লুটপাট করে খাচ্ছে। এরাও একটা দৈত্য দানবে পরিণত হয়েছে। এদের চেহারার মধ্যে এখন রক্তচোষা রাক্ষসের ছবি ভেসে উঠেছে। ভাবছেন এত কিছু কেন বলছি? তাই ওকে কুল, ঠান্ডা মাথায় বলছি। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সবজি বিক্রেতা 24 জুলাই অভ্যুত্থানের পক্ষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে রাজপথে নেমে এসেছিল, ঠিক কিনা বলেন? সেই মানুষগুলার গলায় পাড়া দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই রক্তচোষা রাক্ষসের সরকার রাজস্ব আদায়ের নামে নতুন করে 100-র উপরে দ্রব্যের ভ্যাট বাড়িয়ে দিয়েছে। তাই আজকে আমি আমার আলোচনার শিরোনাম করেছি, এটি ভ্যাট বৃদ্ধি না, এটি গরিব মারার ফন্দি। আসছে নতুন দুর্ভিক্ষ, নতুন কোনো দুর্ভিক্ষের পূর্বাভাস এটি। হ্যাঁ, আমরা জানি ডক্টর ইউনূসের সরকার অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সংকটে রয়েছে। সংকটে থাকার যথেষ্ট ভ্যালিড রিজনও রয়েছে। যদি আমরা একটু স্ক্রিনে দেখি, আওয়ামী লীগ আমলে পাচার হয়েছিল 28 লাখ কোটি টাকা। সংখ্যাটি কম বেশি হতে পারে, সেই তর্কে আমি যাচ্ছি না। এরপরে যদি দেখি, 18,35,000 কোটি টাকা ঋণ রেখে গেছেন শেখ হাসিনার সরকার। তো এত লায়াবিলিটি এবং ঋণের বোঝা নিয়ে ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিল অভ্যুত্থানের পরে। এরপরে যতই দিন যাচ্ছে এই সরকার ব্যর্থ হচ্ছে। 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি। পারছে? সংস্কারের নামে মূলা ঝুলিয়েছে, 5 মাসেও সংস্কারের কোনো বাস্তব রূপ জনসম্মুখে আনতে পারেনি। আর সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে যেই সেক্টরে, সেটি হলো মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারেনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কন্ট্রোল করতে পারেনি। দ্রব্য বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটটি ভাঙতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই সরকার। আর এখন নতুন করে ভ্যাট বাড়িয়ে দিচ্ছে। অর্থনৈতিক বছর তো জুলাই থেকে জুন, তো মাঝামাঝি সময়ে এসে কেন ভ্যাট বাড়াতে হবে? সেক্ষেত্রে দুটো কারণ সামনে এসেছে। স্ক্রিনে যদি দেখি, একটি কারণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে অতিরিক্ত $1 বিলিয়ন ঋণ সহায়তা চেয়েছে IMF এর কাছে। আর IMF সেখানে বলছে ট্যাক্স জিডিপি বৃদ্ধি করার শর্ত দিয়েছে, সেজন্য আমাদের এখানে ভ্যাট বেড়েছে। যদিও সরকার এটিকে যৌক্তিক কারণ হিসাবে দেখাচ্ছে না, তারা যেটিকে গুরুত্ব সহকারে দেখাচ্ছে সেটি স্ক্রিনে দেখুন। তারা বলছে 5 মাসে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা। দর্শক শ্রোতা, অর্থনীতির ভাষাগুলো একটু জটিল, আমরা অনেকেই বুঝি না। রাজস্ব ঘাটতি বা রাজস্বটা আসলে কি, আমি একটু সহজ করে বলছি। সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করে, এগুলোই সরকারের আয় বা এগুলোই সরকারের রেভিনিউ বা রাজস্ব, সোজা হিসাব। অনেক নামের ট্যাক্স আছে, তার মধ্যে দুটো ট্যাক্স আমরা সাধারণ জনগণ জানি, একটি হলো ভ্যাট আর একটি হলো ইনকাম ট্যাক্স। ভ্যাট কোনটা? আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যখন যেটি ক্রয় করেন, একটি মূল্য দেন তো দোকানদারকে, বিক্রেতাকে, তাই না? সেই মূল্য থেকে, সেই ক্রয় মূল্য থেকে একটি অংশ সরকারের খাতে চলে যায়, এটি হলো ভ্যাট। এই ভ্যাট হলো ইনডিরেক্ট একটি কর, এটি আপনার অজানাই এটি দিতে হয় সরকারকে, আপনার জানারও প্রয়োজন হয় না। এবং একজন ভিক্ষুকও সরকারকে এই ভ্যাট দিয়ে থাকে। সারাদিন ভিক্ষা শেষে যখন সে একটি পাউরুটি কিনতে আসে, 1 কেজি চাল কিনতে আসে, লবণ কিনতে আসে, যেই দামটি দিয়ে সে কিনে তার একটি অংশ সরকারের খাতে যায়, এটি হলো সেই ভ্যাট। এবার আসি তাহলে ইনকাম ট্যাক্স কি। ইনকাম ট্যাক্স সহজে বোঝানোর জন্য ধরুন সমাজে 2 শ্রেণীর মানুষ আছে।
এক শ্রেণীর মানুষ আছে যাদের 12 মাস অর্থাৎ 1 বছরের ইনকাম 3,50,000 অর্থাৎ 3.5 লাখের কম, তাদেরকে আমরা নিম্ন আয়ের মানুষ ধরলাম আলোচনার স্বার্থে। আর যাদের ইনকাম বাৎসরিক 3,50,000-এর বেশি, তাদেরকে আমরা উচ্চ আয়ের মানুষ ধরলাম, শ্রেণীটা ধরলাম। তাহলে এই উচ্চ শ্রেণীর যারা রয়েছে তাদের উপরে সরকার একটা ট্যাক্স আরোপ করে, যেটিকে ইনকাম ট্যাক্স বলে। এই ইনকাম ট্যাক্সটি কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষের উপরে ধার্য থাকে না, নিম্ন শ্রেণীর মানুষের উপরে এই ট্যাক্স অ্যাপ্লিকেবল না। হিসাব ক্লিয়ার? তো এখন কোশ্চেন হলো, সরকারের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে, রাজস্বের মধ্যে তো ভ্যাটও আছে, ট্যাক্সও আছে, ইনকাম ট্যাক্স যেটা। তাহলে ইনকাম ট্যাক্স না বাড়িয়ে ভ্যাট বাড়িয়ে দেওয়া হলো কেন? এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আমাদের এই সরকারের অর্থ উপদেষ্টাকে একজন সাংবাদিক করেছিল। চলুন সেটি দেখে আসি। আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে। আহা হা হা হা, কি বুঝলেন? তিনি বললেন চট করে তিনি ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন না, কিন্তু চট করে তিনি ভ্যাট বাড়িয়ে দিতে পেরেছেন। ইনকাম ট্যাক্স আর ভ্যাট বাড়ানোর ভিতরে অনেক পলিটিক্যাল গেম রয়েছে। আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি। ভ্যাট ধার্য করা হলে গরিব শ্রেণী মানে নিম্ন আয়ের শ্রেণী আর উচ্চ আয়ের শ্রেণী সবার উপরেই এই ভ্যাটটি অ্যাপ্লিকেবল হয়। উচ্চ আয়ের শ্রেণী যারা রয়েছে তাদের কাছে 1 লিটার তেলের দাম 10 টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না, এলপি গ্যাসের দাম 50 টাকা 100 টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না, টিস্যুর দাম 2 টাকা বাড়লে তাদের কিছু আসে যায় না। কিন্তু এই বৃদ্ধিটাই নিম্ন আয়ের মানুষের কাছে জীবন মরণ ব্যাধি হয়ে দাঁড়ায়। জামাতের কর্মীদের জন্য খুবই একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। প্রথম উইকেটের পতন হয়ে গেছে বিএনপির হাতে, বা বিএনপির উপরে দায়টা চাপাচ্ছে জামাত। একসময়ের এই দুই মিত্র ক্ষমতাকে কেন্দ্র করে এখন সর্বোচ্চ রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে। একে অন্যকে নানানভাবে টার্গেট করে কথা বলছে। রাজনীতির মাঠে দুই দলই এখন উত্তাপ ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টুকিটাকি অনেক ঘটনা আসছে, যেখানে জামাত কর্মীদের দাবি, আমার ভিডিওতে ভাই আপনি ভালো করে ঘটনাটা জানা নিউজ করেন, পত্রিকা দেখে শুধু বললেন না, আমরা রেফারেন্স হিসেবে পত্রিকাকেই বলতে হবে, কারণ এটাই হচ্ছে রেফারেন্স। তাহলে স্বাধীন বাংলাদেশে এখন আপনারা যে স্বাধীনতা দাবি করছেন, তো এখানে কেন পত্রিকা এখনো ভুলভাল নিউজ করবে? আপনারা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমাদেরকে রেফারেন্স নিতে হয়। যাই হোক, আপনার কুষ্টিয়া জেলার মিরপুরে প্রথম উইকেটের পতন ঘটেছে বিএনপি নেতাদের হাতে বা বিএনপির কর্মীদের হাতে। দলীয় কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং 35 জন আহত হয়েছেন। আর এই ঘটনায় জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের দায়ী করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আর এই ঘটনায় জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে জামাত। আপনার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফেসিবাদের দোসর জাসদ থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামের কর্মী খোকন মোল্লা নিহত হয়েছেন এবং 35 জন নেতাকর্মী গুরুতরভাবে তারা আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জামাত বলছেন যে সেক্রেটারির বক্তব্য, আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আমি নিউজটা দিয়েছিলাম যে দুই দলের মধ্যে বিশাল একটা সেখানে কিন্তু সংঘর্ষ ঘটেছিল। আর এই সংঘর্ষেই আপনার দিন শেষে একজন হাসপাতালে মারা গেল। আর তিনি বলছেন যে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনায় আপনার নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন নব্য বিএনপি নামধারী বা পুরানা বিএনপি নামধারী বিষয়টা ওই জায়গায় কানেক্ট না। বিএনপির সাথে সংঘর্ষে যে জামায়াত কর্মী নিহত হয়েছেন, জেনারেল সেক্রেটারির সোজা বক্তব্য যে আপনার এখন জাসদের লোক বিএনপিতে ইন করছে। তো বিএনপিতে কিভাবে ইন করছে, বিএনপি কেন ইন করার সুযোগ দিচ্ছে? আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে বিএনপির বক্তব্য, জামাতের মধ্যে এই আওয়ামী লীগের কর্মীরা, জাসদের কর্মীরা ইন করছে। এখন দেখেন যে রাজনৈতিক বক্তব্যগুলো এখানে পাল্টাপাল্টি একটা অবস্থানে চলে গেছে। আমরা যদি দেখি জামাত কর্মীদের অভিযোগ, বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য জামাত নেতা মুকুলের উপর চাপ সৃষ্টি করেছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দিয়েছিল নাসির। আর এরই প্রতিবাদে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামাত ইসলামী নেতাকর্মীরা। এই সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আর আমরা সর্বশেষ এখানে যতটুকু আপডেট পাচ্ছি, এখানে বিএনপির যারা স্থানীয় নেতারা আছেন তাদের বক্তব্য এখনো উঠে আসে নাই। তো আমরা আসলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে, এখন একটা স্কুল কমিটির সভাপতি হইলেই কি আর না হইলেই কি, কিন্তু চাই ভাই চাই। বিএনপি বিশাল একটা দল, রাইট নাও তারা খুবই বিশাল একটা দল। ইভেন বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিএনপির একটা কর্মকাণ্ড চলছে, আমি সাধুবাদ জানাই তারেক রহমানের নির্দেশনায়, যে চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি বা জবরদখল লুটপাট যদি কেউ করে এটা নিয়ে বিএনপি ব্যবস্থা নিবে। মাইকিং করে সম্ভবত পিরোজপুরে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আমি দেখেছি যে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী যদি চাঁদাবাজিতে বা সংশ্লিষ্টতায় আসে তাহলে তাদেরকে আইনের আওতায় দেওয়া হবে, বিএনপির সকল পদ পদবি থেকে তাদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করা হবে। তারপরেও এত বড় দল দীর্ঘদিন যাবৎ তারা ক্ষমতার বাহিরে ছিল, তো লোকাল একদম রুট লেভেলে
কিছু নেতাকর্মী কিন্তু আসলে দলীয় হাইকমান্ডের এই নির্দেশনাগুলোকে আসলে মানছেন না, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিএনপির বরাবরই অভিযোগ বিভিন্ন জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের একটা সংমিশ্রণ ঘটছে, আবার জামাতের অভিযোগ বিএনপির সাথে নব্য জাসদ বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আপনার একটা সংমিশ্রণ ঘটছে, যার কারণে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যেন দলের মধ্যে নতুন করে কাউকে আপনার কানেক্ট করা না হয় বা জায়গা দেওয়া না হয়, কমিটিতে নিয়োগ দেওয়া না হয়। এখন এগুলা আসলে কন্ট্রোলিং করা ক্ষমতা ছাড়া খুবই কঠিন কাজ, কারণ এই যে গ্রাম পর্যায়ের বা বিভিন্ন জায়গায় লুটপাট শ্রেণী আছেন, বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন, হত্যা আর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, তাদেরকে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় না গেলে আসলে সবাইকে কন্ট্রোল করতে পারবে না, চেইন অফ কমান্ডটাকে এস্টাবলিশ করা যাচ্ছে না। এখন আমরা বাংলাদেশে এই প্রেক্ষাপটে এরকম ঘটনা দেখতে চাই না, কিন্তু ঘটছে। প্রতিকার কি হবে? মামলা হবে, অনেকগুলা মানুষ মামলাতে যারা অপরাধী তারা অনেকেই পার পেয়ে যাবে, নিরীহ মানুষ কানেক্ট হয়ে যাবে, দুই দলের মধ্যে কোন দল হবে এটার প্রতিক্রিয়া আবার হয়তো আরেকটা মানুষের জীবন ঝরে যাবে। এগুলো